বন্ধুরা, ভারতের ভেতরে আজ কোনো ট্রুপস বা মিসাইল পাঠিয়ে আক্রমণ করা হচ্ছে না। এই আক্রমণ সম্পূর্ণ অদৃশ্য, নিঃশব্দ এবং অত্যন্ত বিপজ্জনক। দেশের সীমানার বাইরে থেকে আসা বিলিয়নস অফ ডলারের ফরেন ফান্ডিং দিয়ে তৈরি করা হচ্ছে এক বিশাল শ্যাডো ওয়ার। লক্ষ্য একটাই, ভারতের দ্রুতগতিতে বেড়ে ওঠা অর্থনীতিকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া এবং বড় বড় উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া। ভারত সরকার এবার এই রাষ্ট্রবিরোধী চক্রান্তের শিকড় উপড়ে ফেলতে নিয়ে আসছে এক চরম আইনি ব্যবস্থা। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভূরাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার এক অত্যন্ত চমকপ্রদ এবং তিক্ত বাস্তব বিশ্লেষণ নিয়ে আজকের বিশেষ উপস্থাপনা। নয়াদিল্লি থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী ভারত সরকার আগামী সপ্তাহের মধ্যেই সংসদে পেশ করতে চলেছে এক ঐতিহাসিক এবং অত্যন্ত কড়া FCRA অ্যামেন্ডমেন্ট বিল। স্বরাষ্ট্রমন্ত্রক, আইবি এবং শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, মানবাধিকার কিংবা পরিবেশ রক্ষার আড়ালে দেশে অশান্তি ছড়ানো কোনো উন্নয়নমূলক প্রজেক্ট বানচাল করার জন্য বিদেশি টাকা আর ব্যবহার করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইঙ্গিত পাওয়া গেছে, নতুন এই বিল পাস হওয়ার সাথে সাথেই দেশে যে কোনো ধরনের স্পন্সার্ড হিংসা বা বিক্ষোভের অর্থনৈতিক অক্সিজেন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ভিডিওর এই জায়গায় এসে আমাদের কিছু কঠিন ও অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। ভারত যখনই কোনো বড় স্ট্র্যাটেজিক প্রজেক্ট চালু করতে যায়, ঠিক তখনই হঠাৎ করে কিছু সংস্থা পরিবেশ আর মানবাধিকারের নাম করে রাস্তায় কেন নেমে পড়ে? আমাদের দেশে যেখানে মোট স্কুলের সংখ্যা প্রায় 11 লাখ, সেখানে রেজিস্টার্ড এনজিওর সংখ্যা কেন 37 লাখের গণ্ডি পার হয়ে গেল? প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ফরেন ডলার্স ভারতীয় এনজিওর অ্যাকাউন্টে কিসের উদ্দেশ্যে এসে জমা হয়? আর কেনই বা ভারতের নিজের নিরাপত্তার স্বার্থে নেওয়া কড়া পদক্ষেপকে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ মানবাধিকার লঙ্ঘনের তকমা দেওয়ার চেষ্টা করে? এই সবকটি প্রশ্নের উত্তর আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি গ্রোথ আজ বিশ্বমঞ্চে এক নতুন রেকর্ড তৈরি করেছে এবং ভারত দ্রুত বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। কিন্তু এই অভূতপূর্ব প্রগতির ঠিক উল্টো পিঠে সক্রিয় রয়েছে এক অত্যন্ত সুসংগঠিত এবং ভয়ঙ্কর অভ্যন্তরীণ ষড়যন্ত্র। সরকারি হিসেব ও পরিসংখ্যানের দিকে তাকালে যে কোনো সচেতন মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে। ভারতে আজ মোট রেজিস্টার্ড এনজিওর সংখ্যা প্রায় 37 লক্ষ। বিষয়টার গুরুত্ব বুঝতে একটা সহজ হিসাব দেওয়া যাক। আমাদের পুরো দেশে মোট প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংখ্যা প্রায় 11 লাখ, অর্থাৎ দেশের শিক্ষা ব্যবস্থার থেকেও প্রায় 3 গুণেরও বেশি রয়েছে এই সমস্ত তথাকথিত অলাভজনক সংস্থা। আর এই 37 লাখ এনজিওর অ্যাকাউন্টে প্রতি বছর প্রায় 23,000 কোটি থেকে 30,000 কোটি টাকা, কোনো বছর তার থেকেও বেশি পরিমাণ ফরেন ক্যাশ আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ভারতের মাটিতে এসে প্রবেশ করে। এখানেই আসল প্রশ্নটা সামনে চলে আসে। এত হাজার কোটি টাকার বিশাল অর্থরাশি যদি সত্যি সততা ও নিষ্ঠার সাথে ভারতের গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক উন্নতির কাজে ব্যবহার করা হতো, তবে দেশের চিত্রটাই বহু আগে বদলে যেত। কিন্তু মাটির বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সরকারি তদন্ত ও গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে যে এই সুবিশাল ফান্ডের একটা বড় অংশ সমাজসেবার নামে এসে আসলে ব্যবহার করা হয় ইকোনমিক স্যাবোটেজ বা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পঙ্গু করার কাজে এবং দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিনষ্ট করতে। এই অর্থ লেনদেনের কৌশলটি যেমন সুচতুর তেমনই মারাত্মক। সীমানার বাইরে বসে থাকা কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক মাস্টারমাইন্ড সরাসরি ভারতে টাকা পাঠায় না, কারণ তাতে ধরা পড়ার ঝুঁকি থাকে। তাই তারা প্রথমে এই বিপুল অর্থ ডাইভার্ট করে কিছু আন্তর্জাতিক মধ্যবর্তী সংস্থায়। সেই আন্তর্জাতিক সংস্থাগুলি আবার বিভিন্ন প্রকল্পের নাম করে সেই টাকা ট্রান্সফার করে ভারতের ভেতরে ছড়িয়ে থাকা বিভিন্ন নিবন্ধিত কিছু স্থানীয় এনজিওর ব্যাংক অ্যাকাউন্টে। আর ভারতে টাকা পৌঁছানোর পর শুরু হয় আসল শ্যাডো নেটওয়ার্কের খেলা। এই বিদেশি অর্থে ঠিক কী পরিচালিত হয়? প্রথমত, লজিস্টিক সাপোর্ট। কৃত্রিমভাবে তৈরি করা বিভিন্ন আন্দোলনের জন্য সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়। আন্দোলনকারীদের যাতায়াতের খরচ, থাকার বন্দোবস্ত, খাবার সরবরাহ এবং প্রতিদিনের নগদ ভাতার ব্যবস্থা করা হয় এই ফান্ড থেকেই। দ্বিতীয়ত, আইনি প্রতিরোধ ফান্ড। দেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ প্রজেক্টের বিরুদ্ধে স্থগিতাদেশ আনার জন্য
এবং দাঙ্গার নতুন অপরাধীদের জামিন করানোর জন্য কোটি কোটি টাকার আইনি খরচ মেটানো হয়। এবং তৃতীয়ত, ন্যারেটিভ বিল্ডিং। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় দেশের অবকাঠামোগত প্রগতির বিরুদ্ধে পরিবেশ ও মানবাধিকারের দোহাই দিয়ে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা হয়, যাতে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায়। সংক্ষেপে বলতে গেলে মানবাধিকার রক্ষা এবং সমাজসেবার একটা চমৎকার মুখোশ পরিয়ে ভারতের অর্থনীতি, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে দেশের ভেতরেই বানিয়ে রাখা হয়েছে এক সুবিশাল রাষ্ট্রবিরোধী ইকোসিস্টেম। 2025 সালের একটি বিস্ফোরক ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী গত 30-40 বছর ধরে ভারতে একটি নির্দিষ্ট প্যাটার্ন কাজ করছে। যখনই ভারত কোনো বড় পরিকাঠামো বা ডিফেন্স প্রজেক্টের কাজ শুরু করে, তখনই এই বিদেশি ফান্ডে পরিচালিত সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। আন্তর্জাতিক টেক জায়ান্ট অ্যামাজন যখন মহারাষ্ট্রের থানেতে একটি বিশাল ডেটা সেন্টার এবং ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব তৈরি করতে চাইল, ঠিক তখনই হঠাৎ করে কিছু স্বঘোষিত পরিবেশবাদী আন্দোলন শুরু করে দিল, যার ফলে এত বড় একটি টেকনোলজি প্রজেক্ট থমকে গেল। উত্তর পূর্ব ভারতে চীন সীমান্ত সংলগ্ন এলাকায় ভারত যখন কৌশলগতভাবে জলবিদ্যুৎ প্রকল্প ও ড্যাম তৈরির কাজ করে যাতে চীনের আগ্রাসন আটকানো সম্ভব হয়, তখনই আঞ্চলিক মানুষকে উস্কানি দিয়ে সেই প্রজেক্ট বন্ধ করার চেষ্টা চালানো হয়। মালাক্কা প্রণালীর কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবর প্রজেক্ট, যা আমাদের নৌসেনা এবং বিশ্ব বাণিজ্যের জন্য গেম চেঞ্জার, তার বিরুদ্ধেও আন্তর্জাতিক স্তরে অপপ্রচার চালানো হচ্ছে। সীমান্তে সেনার দ্রুত যাতায়াতের জন্য উত্তরাখণ্ডে যখনই অল ওয়েদার রোড বা টানেল তৈরির কাজ শুরু হয়েছে, তখনই আইনি জটিলতা তৈরি করে বছরের পর বছর কাজ আটকে রাখার চক্রান্ত দেখা গেছে। সবচেয়ে বড় মজার বিষয় হলো, তিব্বত সীমান্তে চীন যখন শত শত অনিয়ন্ত্রিত ড্যাম তৈরি করে পরিবেশের ক্ষতি করছে, তখন এই সমস্ত আন্তর্জাতিক ও দেশীয় এনজিও একদম চুপ। সেখানে কোনো পরিবেশ আন্দোলন হয় না, কিন্তু ভারতে উন্নয়নমূলক কাজ হলেই তাদের পরিবেশ সচেতনতা জেগে ওঠে। রিপোর্ট অনুযায়ী প্রতি বছর এই কৃত্রিম বাধাগুলোর কারণে ভারতে প্রায় 2% বেশি জিডিপি গ্রোথ নষ্ট হয়ে যায়। আজ যখন ভারত সরকার এই বিদেশি টাকার কালো খেলা বন্ধ করতে এফসিআরএ ল আরও শক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, তখন ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের কিছু লবি ভারত সরকারকে স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক বলে চিৎকার করছে। কিন্তু তাদের নিজেদের দেশের আইনটা একবার খতিয়ে দেখা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো সংস্থা যদি বিদেশি অর্থ নিয়ে সরকারকে না জানিয়ে কোনো প্রভাব খাটাবার চেষ্টা করে, তবে তাকে সরাসরি 14 বছরের জন্য ফেডারেল জেলে পাঠানো হয়। ব্রিটেনে 2023 সালের নতুন আইনে পরিষ্কার বলা হয়েছে, কোনো এনজিও বিদেশি টাকায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা প্রজেক্টে ব্যাঘাত ঘটালে সঙ্গে সঙ্গে তাদের সম্পত্তি সিজ করে নেওয়া হবে এবং জড়িত সন্দেহে ডিপোর্ট করা হবে। একই ধরনের কঠোর আইন অস্ট্রেলিয়া ও কানাডাতেও চালু রয়েছে। তারা নিজেদের দেশের নিরাপত্তার জন্য কঠোর নিয়ম বানাবে, সেটা নাকি ন্যাশনাল সিকিউরিটি। আর ভারত যদি নিজের দেশের ট্রান্সপারেন্সি বা আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে একই ধরনের নিয়ম আনে, তবে সেটা মানবাধিকার লঙ্ঘন। এই দ্বিমুখী নীতি আর মেনে নেওয়া যায় না। বহু বছর ধরে আন্তর্জাতিক মহলের এই লিভারেজ ব্যবহারের দিন এবার শেষ হতে চলেছে। বিগত কয়েক বছরে ভারত সরকার প্রায় 37,000 এনজিওর লাইসেন্স বাতিল করে দিয়েছিল, কিন্তু দেখা গেল এতেও সমস্যা পুরোপুরি মেটেনি। একটা বড় ফ্যাটাল লুপহোল বা গলদ থেকে গিয়েছিল। গলদটা কোথায় ছিল জানেন? যখন কোনো এনজিওর লাইসেন্স রিলিজ বা রিনিউ করা বন্ধ হয়ে যেত, তখন সরকারের কাছে তাদের ব্যাংক ব্যালেন্স বা সম্পত্তির সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার ছিল না। ফলে পুরো ফান্ড এবং তাদের কাছে থাকা বিলাসবহুল সম্পত্তি ও অফিস ব্যবহার করে তারা গোপনে তাদের রাষ্ট্রবিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে যে নতুন এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে, তা এই ইকোসিস্টেমের মূল শিকড় কেটে দেবে। এই বিলে একটি শক্তিশালী ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে। কোনো এনজিওর লাইসেন্স বাতিল হওয়া মাত্রই তাদের ব্যাংকে থাকা সমস্ত টাকা ফ্রিজ করে দেওয়া হবে এবং সরকারি তহবিলে যুক্ত করা হবে। তাদের সমস্ত গাড়ি, অফিস বিল্ডিং এবং ফিজিক্যাল অ্যাসেট সরকার অবিলম্বে বাজেয়াপ্ত করে নেবে। সংগৃহীত অর্থ ও সম্পত্তি দেশের আসল জনকল্যাণমূলক কাজে ও সরকারি স্কিমে রূপান্তর করা হবে। এর সোজা অর্থ হলো, যারা এতদিন ভুয়া সমাজসেবার আড়ালে দেশের অগ্রগতি আটকে লাখ লাখ টাকা উপার্জন করতেন, তাদের কাছে থাকা অর্থনৈতিক অক্সিজেন এক ধাক্কায় শূন্য হয়ে যাবে। ভূরাজনীতির ময়দানে কোনো আবেগ বা কল্পনার জায়গা নেই। এখানে টিকে থাকতে হলে কঠোর বাস্তবকে স্বীকার করতে হয় এবং কঠোর সিদ্ধান্ত নিতে হয়।
ভারত আজ আর সেই 70 দশকের দুর্বল দেশ নয় যাকে বাইরের কোনো শক্তি টাকা ঢেলে নিজের ইচ্ছামতো পরিচালনা করবে। ভারত সরকার যদি আগামী সপ্তাহে এই বিল সফলভাবে পাশ করায়, তবে দেশের ভেতরে কৃত্রিমভাবে তৈরি করা দাঙ্গা, আন্দোলন এবং প্রজেক্ট বয়কটের যে বিশাল বাণিজ্য তৈরি হয়েছিল তা চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি কেবল একটি সাধারণ বিল নয়, বরং ভারতের সভারেনিটি বা সার্বভৌমত্ব রক্ষার জন্য এক চূড়ান্ত ফিনান্সিয়াল সার্জিক্যাল স্ট্রাইক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষায় এই কড়া আইনি পদক্ষেপ কতটা জরুরি বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান। ভূরাজনীতির আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।